নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 4 নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে 2-1 কথায় উত্তর দাও। 1-1 কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? উত্তর হবে আনুমানিক 30 কোটি বছর আগে। 1-2 ইউরেশিয়া কাকে বলে? উত্তর হবে এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটিকে একত্রে ইউরেশিয়া বলে। 1-3 দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? উত্তর হবে প্যাটাগোনিয়া মরুভূমি। 1-4 ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 1-5 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাসিফ। 1-6 রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে ভস্টক। 1-7 আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। 1-8 অ্যালবেডো কাকে বলে? উত্তর হবে পৃথিবীতে আগত সৌরশক্তির প্রায় 35% বায়ুমণ্ডলের মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠ ইত্যাদির দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কোনো ভূমিকা গ্রহণ করে না। তাকে অ্যালবেডো বলে। 1-9 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে হাইগ্রোমিটার। 1-10 কবে ধরিত্রী দিবস পালন করা হয়? উত্তর হবে 22শে এপ্রিল। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-1 ড্যাশ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? উত্তর হবে 2011 সালে। 2-2 এশিয়ার প্রধান পর্বতশ্রেণী ড্যাশ? উত্তর হবে হিমালয়। 2-3 আফ্রিকার প্রধান নদী ড্যাশ? উত্তর হবে নীল নদী। 2-4 আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম? উত্তর হবে ল্যাম্বার্ট। 2-5 1988 সালের 26 মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিমি দূরে ড্যাশ নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে? উত্তর হবে মৈত্রী। 2-6 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে 14 ব্যারোমিটার। 2-7 প্রতি 1000 মিটার উচ্চতায় ড্যাশ সেলসিয়াস হারে তাপমাত্রা কমে? উত্তর হবে 6.4 ডিগ্রি। 2-8 প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে? উত্তর হবে 10। 2-9 বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে রেনগজ। 2-10 দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী ড্যাশ? উত্তর হবে আন্দিজ। এরপর 3-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উত্তর হবে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 3-2 জলচক্র কাকে বলে? উত্তর হবে সূর্যের তাপে জল বিভিন্ন উৎস থেকে, যেমন সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুকুর প্রভৃতি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই জলীয় বাষ্প যত উপরে ওঠে তত শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘ থেকে অধঃক্ষেপণ রূপে যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, শিশির, কুয়াশা প্রভৃতি ভূপৃষ্ঠে নেমে আসে। জলের বিভিন্ন রূপে এরূপ চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। 3-3 পরিবহন পদ্ধতি কাকে বলে? উত্তর হবে বস্তুর এক প্রান্তকে উত্তপ্ত করলে তাপ ক্রমশ পরস্পর সন্নিবিষ্ট থাকা অণুগুলির মাধ্যমে বস্তুর অপর প্রান্তে ছড়িয়ে পড়ে এবং অন্য প্রান্ত উত্তপ্ত হয়। যখন তাপ শক্তি কোনো বস্তুর মধ্যেকার অণুগুলির স্থান পরিবর্তন না করে অণুগুলির মাধ্যমে ওই বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে তাকে পরিবহন পদ্ধতি বলে। 3-4 হিমমণ্ডল কাকে বলে? উত্তর হবে সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। এখানে সারা বছর সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হওয়ার জন্য তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। 3-5 বলেছে গ্রিনহাউস কাকে বলে? উত্তর হবে শীতের দেশে কাঁচের ঘরে তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয়। ওই ঘরগুলির বিশেষভাবে তৈরি
কাঁচের দেওয়ালে সূর্যের আলো ও তাপ ক্ষুদ্র তরঙ্গ রূপে ভিতরে প্রবেশ করলেও দীর্ঘ তরঙ্গ রূপে কাঁচ দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না। ফলে কাঁচ ঘরে একটা বিশেষ তাপমাত্রা বজায় থাকে। এই বিশেষ কাঁচের ঘর গ্রিনহাউস নামে পরিচিত। এরপর 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 বায়ুমণ্ডল না থাকলে কি হতো? উত্তর হবে ক, পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত, কারণ জীবের শ্বাসক্রিয়ার জন্য প্রয়োজনীয় গ্যাসগুলি পাওয়া যেত না। খ, বায়ুমণ্ডল থাকার কারণে দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় এবং রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়, তাই পৃথিবীতে জীবন ধারণের উপযোগী তাপমাত্রা বজায় থাকে। তবে বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর পৃথিবী হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর খুব গরম হয়ে যেত। গ, প্রতিদিন প্রায় 10 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এরপর 4-2 বলেছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। উত্তর হবে ক, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, কিন্তু জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। খ, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে বদলায় না। গ, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ঘ, পৃথিবীতে আবহাওয়ার প্রকারভেদের বৈচিত্র্য কম, কিন্তু পৃথিবীতে জলবায়ু প্রকারভেদের ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। 4-3 অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর হবে যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। এর ফলে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়, জলাশয়ের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু হয়। বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্বেল পাথরের তৈরি মূর্তি, সৌধ প্রভৃতির জৌলুস নষ্ট করে। তাছাড়া বাড়ির রং নষ্ট করে, ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি করে। এরপর 4-4 বলেছে ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও। উত্তর হবে বায়ুমণ্ডলের 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব হয় সর্বাধিক, তাই এই স্তরটিকে বলা হয় ওজোন মণ্ডল। এই স্তরটিকে প্রাকৃতিক সৌরপদ্মাও বলে, কারণ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এই স্তরে বাধা পায়। এই স্তরটি থাকার জন্য পৃথিবীতে জীবজগৎ টিকে আছে, কিন্তু বর্তমানে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের জন্য ওজোন স্তরের দ্রুত ক্ষয় হচ্ছে, যেমন ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে, রং ইত্যাদি থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরের ক্ষয় করছে। তাছাড়া সুপারসনিক জেট, পারমাণবিক বিস্ফোরণ এসব থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরের ক্ষতি করছে। এর ফলে মানুষের নানা রকম রোগ, যেমন ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়া ইত্যাদি বেড়ে যাচ্ছে। গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন কমে যাচ্ছে। বহু উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপর 5 দাগের বলেছে টিকা লেখো। 1, আন্টার্কটিকার ভবিষ্যৎ। উত্তর হবে দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা আন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছু এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে কমে যাচ্ছে মহাদেশটির আয়তন, ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন ইত্যাদির সংখ্যা কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। 5-2 বলেছে বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। উত্তর হবে ক, প্রাইভেট গাড়ির বদলে গণপরিবহনের ব্যবস্থা, যেমন বাসে বা ট্রেনে বেশি যাতায়াত করলে বায়ু দূষণের পরিমাণ কমানো যায়। খ, পেট্রোল বা ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক ব্যাটারি চালিত যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো যায়। গ, পুরনো ইঞ্জিনযুক্ত গাড়ির ব্যবহার বন্ধ করে বর্তমানে উন্নত প্রযুক্তিতে বানানো কম দূষণ সৃষ্টিকারী ইঞ্জিন ব্যবহার করলে বায়ু দূষণ কমানো যায়। ঘ, কলকারখানা বা শিল্পকেন্দ্রগুলি লোকালয় থেকে দূরে স্থাপন করা উচিত এবং এগুলো থেকে নির্গত বর্জ্য পদার্থগুলিকে পরিশোধন করা উচিত। ছোট ও কম বয়স্ক গাছগুলির পরিবর্তে পুরানো গাছগুলিকে কাটা উচিত
যেসব রাস্তায় বেশি যানবাহন চলাচল করে সেখানে রাস্তার দুপাশে বেশি করে গাছ লাগানো উচিত। চ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ুশক্তি ও অন্যান্য অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার বাড়ালে বায়ু দূষণ কমবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।